নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বিজেপির সঙ্গে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর বিচ্ছেদ আছে? বিজেপির হারের পর এই প্রশ্নটা কিন্তু খুব বড় করে দেখা দিতে শুরু করেছে। একটা সময় বিজেপি ছিল আরএসএস এর মুখপত্র। আরএসএস এর নির্দেশ মেনে বিজেপি চলত এবং বিজেপি যে মুহূর্তে ঠিকঠাক মতো চলতে পারতো না, অর্থাৎ বাজপেয়ীর আমলে বাজপেয়ীর বিরুদ্ধে এবং লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে কিন্তু প্রচুর সমালোচনা এই আরএসএস করেছিল। এবার মজা হচ্ছে যে এইবার বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে সংঘ পরিবারের অনেকে কিন্তু বিজেপির বিরুদ্ধে বেশ কিছু সাবধান বাণী উচ্চারণ করেছেন এবং তারা বলেছেন যে মিথ্যে কথা বলে নিজেদের বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক নয়। জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার বলেছেন, অহংকারের জন্যেই কিন্তু বিজেপির এই হার। হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংস্থার সদস্য রতন সারদা তিনি বলেছেন, বিজেপির সদস্যরা আত্মতুষ্ট ছিলেন এবং এই বিজেপির যারা বিধায়ক অথবা সাংসদ, বিজেপির সাধারণ কর্মী, আরএসএস এর কর্মী, তাদের সঙ্গে দেখা করার সময় দিতে পারতেন। তারা এতটাই সন্তুষ্ট ছিলেন যে তারা মনে করতেন যে কারোর কথা না শুনে কিন্তু তারা দিব্যি এগিয়ে যেতে পারতেন, এগিয়ে যেতে পারবেন এবং তার ফলে কিন্তু তারা যেটা দেখা গেছে যে নিজেদের নির্বাচনী ক্ষেত্রেও কিন্তু খুব একটা জান টাননি। এখন মজার কথা হলো যে মোহন ভাগবত কিন্তু আরও বলেছেন যে বিরোধী দল কিন্তু এরা কিন্তু মোটেই শত্রু নয়, এদের কিন্তু ধরে নেওয়া উচিত, এরাও কিন্তু দেশ চালানোর জন্যে সরকারকে সাহায্য করতে প্রস্তুত, সুতরাং এদের সঙ্গে কিন্তু মতামত বিনিময় করা উচিত, তাদের মত কিন্তু শোনা উচিত। এখন বিজেপি কী করবে? এই যে হিন্দুত্ব ভোটকে এককাট্টা করার চেষ্টা করতে গিয়ে রাম মন্দির স্থাপন, রামলালার মূর্তি স্থাপন, এই সব কিন্তু বিজেপিকে হিন্দুত্ববাদী ভোটের দিকে নিয়ে যেতে পারল না। এটা বুঝতে পেরেই কিন্তু একটা সময় খোদ নরেন্দ্র মোদী সভায় সভায় মুসলিমদের তীব্র আক্রমণ করে গেছেন এবং বিজেপির নেতারা এমন কথাও সব বলেছেন যে এদেশে মুসলিমদের থাকা হবে না। একটা সময় শোনা যেত, অযোধ্যার দিকেই কান পাতলে শোনা যেত, ইস দেশ মে রহনা হ্যায় তো যোগী মোদী कहना है, মানে এই দেশে যদি থাকতে হয় তাহলে যোগী মোদীর নাম নিতে হবে, অন্য কারোর নাম নেওয়া যাবে না। কিন্তু অযোধ্যার মানুষ, ফৈজাবাদের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ তারা কিন্তু প্রমাণ করে দিলেন যে এইভাবে কিন্তু হিন্দুত্ব জাগরণ ঘটিয়ে ভোটে যেতে যায় না, ধর্মের জিগির তুলে কিন্তু কোনো মতেই ভোট বাক্সে হিন্দুদের টেনে আনা যায় না। যে কারণের জন্য অযোধ্যায় কিন্তু বিজেপি পিছিয়ে পড়েছে অখিলেশ যাদব এবং কংগ্রেসের জোটের থেকে। আগামী দিনে বিজেপি এখান থেকে কি শিক্ষা নেয় সেটা দেখার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপিকে বেশ কিছু পরামর্শ দিয়েছে, সেই পরামর্শগুলো যদি বিজেপি কতটা ইমপ্লিমেন্ট করছে সেটাও দেখার। বিজেপির সামনে অনেকগুলো সমস্যা আছে। আগামী 24শে জুন লোকসভার প্রথম অধিবেশন এবং এই অধিবেশনে সাংসদেরা শপথ নেবেন, নবনির্বাচিত সাংসদেরা, এবং তার সঙ্গে সঙ্গে হবে স্পিকার নির্বাচন। স্পিকার নিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির উচ্চ নেতৃত্বের যে মন কষাকষি ছিল, যে দড়ি টানাটানি ছিল, তা কিন্তু যে মিটে গিয়েছে বলে এখনো কিন্তু কোনো খবর নেই। চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ চেয়ে অনড়। এদিকে বিজেপি চাল চেলেছে, তারা চন্দ্রবাবু নাইডুর শ্যালিকাকে এই পদের জন্যে নমিনেট করেছে, অর্থাৎ তাকে মনোনীত করেছে এবং তার নামও জমা দিয়ে দিয়েছে। এবার দেখতে হবে যে চন্দ্রবাবু নাইডু স্পিকার নির্বাচনে প্রার্থী দেন কিনা। তিনি যদি প্রার্থী দেন, এই চন্দ্রবাবু নাইডুর প্রার্থীকে আইএনডিএ জোট যে সমর্থন করবে সেটাও কিন্তু একরকম আইএনডিএ জোটের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এদিনই কিন্তু বিজেপির একটা অগ্নি পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিকে সংসদে এনডিএগতভাবে হলেও তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে এবং সেটা খুব বেশি দিন দূরে নয়। এই দুটো গাঁট না পেরোনো পর্যন্ত, এই দুটি পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বিজেপি কিন্তু তাদের আভ্যন্তরীণ সমস্যার দিকে নজর দিতে পারবে বলে মনে হয় না। তবে একটা কথা যেটা শোনা যাচ্ছে, বিজেপি সংঘ পরিবারকে খুব একটা কিন্তু গুরুত্ব দিতে নারাজ। দিলীপ ঘোষের মতন লোক যিনি সংঘ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন, তার হেনস্থা, তাকে তার জেতা আসন মেদিনীপুর থেকে নিয়ে এসে
এই বর্ধমান দুর্গাপুর আসনে দাঁড় করানো এবং তার হারা, তারপরে মেদিনীপুর সিটেও অগ্নিমিত্রা পালের হারা, এগুলো থেকেও কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিজেপির এই সিদ্ধান্ত মোটেই ঠিকঠাক ছিল না। এই সিদ্ধান্ত কে নিয়েছিলেন এখন কেউ তার দায় স্বীকার করছেন না। শুভেন্দু অধিকারীর দিকে ছিল এর তীর যে তিনি 28 থেকে 30 জনকে এবারে মনোনয়ন পেতে সুবিধা করে দিয়েছেন, বা যাদের মনোনীত করেছেন তারা নিজের লোক, কিন্তু এই লোকেদের অধিকাংশ কিন্তু হেরেছেন। শুভেন্দুর গড় বলতে যে দুটি আসন বোঝায় সেই দুটি আসন ছাড়া বাকি সবকটিতেই কিন্তু বিজেপির মুখ পুড়েছে। সুতরাং এই অবস্থার মধ্যে থেকে যেটা বলা যেতে পারে যে সংঘ পরিবার কিন্তু দিলীপ ঘোষের মতন লোকের এই হেনস্থা এবং শুভেন্দুকে তারপরেও এই পদে রেখে দেয়া, বিরোধী দলনেতার পদে রেখে দেয়া কিন্তু মোটেই মানতে পারছে না। সেই কারণের জন্যেই ইতিমধ্যে শুধু সংঘ পরিবার নয়, বিজেপির অনেক নেতাও কিন্তু চিঠি লিখে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছে যে শুভেন্দুকে যেন অবিলম্বে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো যে তারপরে বিজেপি কিন্তু কি এই পরামর্শগুলোর দিকে নজর দেবে? বিজেপি কি রাজধর্ম পালনে ব্রতী হবে, নাকি বিজেপি চলবেন বিজেপির মতোই? তারা নিজেদের এখনও অহংকারী বলে ভাববে, তারা যার সিদ্ধান্ত নেবে সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পাশ করাবার চেষ্টা করবে। তবে এবারে যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাহলে কিন্তু বিজেপিকে পদে পদে বিপদে পড়তে হবে। এবং আরও যেটা একটা ব্যাপার, এই যে রাজধর্মের পালনের ব্যাপারে মোদিকে কিন্তু সংঘ পরিবার পরামর্শ দিয়েছে, যে পরামর্শ দীর্ঘকাল আগেই অটল বিহারী বাজপেয়ী মোদিকে দিয়েছিলেন, যখন মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং গুজরাটের দাঙ্গার পরে কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে এই রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন মোদিকে। কিন্তু মোদি যে সে পরামর্শ পালন যে করেননি সেটা কিন্তু আমরা জানি। মোদি এইবার কি করেন? তিনি কি রাজধর্ম পালনে ব্রতী হন, নাকি তিনি গতবারের মতন বা গত 10 বছরের মতন অহংকারী ইমেজ নিয়ে চলতে থাকেন? এখন মজা হচ্ছে যে এই সবগুলোর ওপরেই কিন্তু সংঘ পরিবার দাঁড়িয়ে রয়েছে। তারা অপেক্ষা করছে বিজেপির সঙ্গে বিচ্ছেদ হবে, অথবা বিজেপিকে সম্পর্কে তারা আরও বেশি অনেক কথাবার্তা বলবে। যেমন সংঘ পরিবার ছেড়ে আসা যে সমস্ত মানুষ আছেন, যারা একসময় প্রচারক ছিলেন, যারা নরেন্দ্র মোদী, দামোদর মোদী হয়ে উঠতে পারেননি, তারা কিন্তু বিজেপি সম্পর্কে কুৎসা করছেন, যে কুৎসা তৃণমূল নেতাদের থেকে কোনো অংশে কম নয়। তারা ভোটের অনেক আগেই বলে দিয়েছিলেন যে বিজেপি কিন্তু এইবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বা ভোটে ভালো ফল করতে পারছে না। সুতরাং এই সংঘ পরিবার এবং বিজেপির এই যে টানাপোড়েন, এটা কিন্তু বিজেপির পক্ষে অত্যন্ত ক্ষতিকর, এবং বিজেপি যদি এই ব্যাপারে বিশেষভাবে নজর না দেয়, এবং তাহলে কিন্তু বিজেপির বিপদ আছে। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।